ফিরিয়ে আনা হয়েছে না ভোট, ইভিএম বাতিল। অনিয়ম হলে বাতিল করা যাবে পুরো আসনের ভোট, ইসির সিদ্ধান্ত। নির্বাচনের মাধ্যমে শুরু হবে দেশ পুনর্গঠনের দ্বিতীয় পর্ব, বললেন তারেক রহমান। ভোটাধিকার নিয়ে এখনও ষড়যন্ত্রের অভিযোগ। মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আজ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক। সই হবে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি। শেখ পরিবারের সদস্যদের পূর্বাঞ্চলে জমি কেলেঙ্কারি মামলার সাক্ষ্য গ্রহণ। নিজেকে ডক্টর ইউনূস ও শেখ হাসিনার দণ্ডে শিকার বললেন টিউলিপ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপারে না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। বাদ দেওয়া হয়েছে ইভিএম ব্যবস্থা। কোনো অনিয়ম হলে পুরো আসনের ফলাফল বাতিলের ক্ষমতা পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংস্কারের সুপারিশ পর্যালোচনা শেষে সোমবার সন্ধ্যায় এসব কথা জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণা এবং ইসিতে সরকারের পক্ষ থেকে চিঠি পাঠানোর পর নির্বাচন আয়োজনে পূর্ণ তৎপরতা শুরু করে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংস্কারের সুপারিশ পর্যালোচনার বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, হলফনামায় তথ্য মিথ্যা প্রমাণিত হলে বিজয়ী হওয়ার পরও বাতিল করা যাবে প্রার্থিতা। ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। না ভোটের বিধান করা হয়েছে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয় বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং এছাড়া নির্বাচনে ভোট গণনার শুরু থেকে শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে সংবাদকর্মীদের উপস্থিতিতে কোনো বাধা থাকবে না বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্তগুলো প্রস্তাবনা আকারে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে উল্লেখ করেন তিনি। নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। আরপিওতে এটার বিধান করা হয়েছে যাতে করে আচরণবিধিটা যথাযথভাবে প্রয়োগ করা যায় এবং এটা যেন আপনার একাধিক মাধ্যমে যেন প্রয়োগ করা যায়। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর আরপিও সংশোধন অধ্যাদেশ আকারে জারি করা হবে বলে জানান এই নির্বাচন কমিশনার। পর্যবেক্ষক এবং সংবাদকর্মীদের মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ। ভোটের মাধ্যমে দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হবে। তবে তার আগে মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন জরুরি। এটি যাতে হতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজ না করতে নেতাকর্মীদের সতর্ক করে দেন তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রিমান। নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। এই সংস্কারগুলো আজ থেকে 2-2.5 বছর আগে 31 দফার মাধ্যমে উপস্থাপন করেছিল বিএনপি। তারেক রহমান জানান, জনগণের দাবি আদায়ে গত 1 দশকেরও বেশি সময় বিএনপি মাঠে ছিল। বহু সহকর্মী গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে বলেও জানান তিনি। আন্দোলন বলুন, সংগ্রাম বলুন, যুদ্ধই বলুন, যেভাবেই বলুন না কেন, সেটির একটি পর্ব শেষ হয়েছে। এখন দ্বিতীয় পর্ব শুরুর পালা। দ্বিতীয় পর্ব কি? যেই দাবি আমরা করে আসছিলাম গত 1 যুগেরও বেশি সময় ধরে, কি ছিল সেই দাবি? সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি, অর্থাৎ জনগণের দেশ এই বাংলাদেশ। কাজে এই দেশের মালিক এই দেশের 20 কোটি জনগণ। এই দেশের 20 কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে। মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন যাতে না হতে পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে বলে জানান তারেক রহমান। আগামী নির্বাচন অনেক কঠিন হবে, 1 বছর আগে বলা এই কথাটি মনে করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রত্যেককে আমাদের সচেতন থাকতে হবে।
আমাদের দ্বারা যাতে এমন কোনো কাজ না হয়, শুধু নওগাঁ না, 64টি জেলার 872,000 গ্রামের প্রত্যেকটি নেতাকর্মীকে সচেতন থাকতে হবে। এমন কাজ যাতে না হয় যাতে করে দল ক্ষতিগ্রস্ত হয়, জনগণের আস্থা বিশ্বাস নষ্ট হয়। একই সাথে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, মামলা আপনারা খেয়েছেন স্বৈরাচারের সময়, অত্যাচার নির্যাতনের শিকার আপনারা হয়েছেন। আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুঘু ঘুরঘুর 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 করছে। এই ঘুঘুদের প্রতি খেয়াল রাখতে হবে। এই ঘুঘুরা কারো না, এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বুঝে। তারা আসবে, তারা আপনাকে ব্যবহার করবে, তারা আপনার সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে। তারা দলের সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে, আবার সুসুর করে দুঃসময় দেখলে তারা পালিয়ে যাবে। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতিটি সৈনিককে আপন ভাই বোনের মতো থাকার নির্দেশনাও দেন তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। 3 দিনের সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন মালয়েশিয়ায়। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 7:50 মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেয়া হয়। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। রাষ্ট্রীয় এই সফরে অভিবাসন ও বিনিয়োগ অগ্রাধিকার পাবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকের পর দুদেশের মধ্যে এলএসজি পেট্রোলিয়াম সরবরাহ সহ বেশ কিছু সমঝোতা স্মারক ও চুক্তি হওয়ার কথা রয়েছে। এছাড়া 13 আগস্ট ডক্টর ইউনূসকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান সম্মানসূচক ডিগ্রি দেবে। এর আগে সোমবার দুপুর 2টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। দুর্নীতির অভিযোগে আলাদা 3 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। পরবর্তী শুনানি 26 আগস্ট। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক এই মামলাগুলো দায়ের করে। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনকে আসামি করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এসব মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্য দেওয়ার জন্য আলাদা 3 মামলার বাদীদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। তদন্ত শেষে গত 10 মার্চ তদন্তে প্রাপ্ত আরও 4 জন সহ 12 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এ মামলায় রাজুক, গৃহায়ন ও গণপূর্তের কর্মকর্তা সহ 11 জনকে আসামি করা হয়েছে। বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির সমস্ত অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেছেন শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তার দাবি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে টিউলিপ বলেন, শেখ হাসিনা ও ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হয়েছেন। বলেন, নিঃসন্দেহে বাংলাদেশে কিছু মানুষ অপকর্ম করেছে, তাদের শাস্তি হওয়া উচিত, তবে তিনি এসবের মধ্যে ছিলেন না। তার বিরুদ্ধে মামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, আইনি সহায়তার প্রস্তুতি চলছে, আইনজীবীর পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গেল বছর জুলাই গণ অভ্যুত্থানের পর অর্থ পাচারের সহায়তা এবং লন্ডনে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে নানা সুবিধা পাওয়ার অভিযোগ ওঠে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এরপরই অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানী চানখারপুলে শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যায় মানবতা বিরোধী মামলায় ডিএমপির তখনকার কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্য দিয়েছেন শহীদ আনাসের মা বাবা। ট্রাইব্যুনালে এ মামলার মোট সাক্ষী 44 জন। সূচনা বক্তব্যে হত্যাকারীদের সঠিক বিচার চেয়েছেন চিফ প্রসিকিউটর। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 24-এর 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে রাজধানীর বিভিন্ন জায়গায় গুলি চালায় পুলিশ। ফ্যাসিস্ট পতনের ওই দিনটিতে চানখারপুলে গুলি চালিয়ে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা করা হয়। এই ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার সাক্ষ্য গ্রহণ শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে। আজকে প্রথম সাক্ষ্য গ্রহণ হচ্ছে এবং প্রথম সাক্ষী দিচ্ছেন শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা এবং মা, এবং এরপরে যারা প্রত্যক্ষদর্শী আছেন একের পর এক সাক্ষ্য দিতে থাকবেন। আমরা শুধু এই মেসেজটা দিতে চাই,
যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার হুকুমে এদিন গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। প্রত্যক্ষদর্শী সাক্ষী, শহীদ পরিবারের সদস্যরা, যারা মামলার ভিকটিম, যারা আহত হয়েছেন, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন, তারা সাক্ষী দিবেন। মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স, ভিডিও ফুটেজ, সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ। এর বাইরে ডিএমপির কমিশনার ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। এই মামলার ৮ আসামির মধ্যে গ্রেপ্তার ৪ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাবিবুর রহমান সহ বাকি ৪ আসামি পলাতক। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনকে কেন্দ্র করে ৮০,০০০ সেনাবাহিনীর সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কেরানীগঞ্জে ঢাকা ৩ সংসদীয় আসনের ভোট কেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে। এবারের নির্বাচন যেন উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। এরই মধ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো রকম চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না, তা সে যে দলেরই হোক না কেন। উপদেষ্টা এর আগে র্যাব 10-এর সদর দপ্তর এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি বন্দীদের খাওয়া দাওয়া ও জীবনযাত্রার মান পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। আপনারা জানেন যে ইলেকশনটা কিন্তু নির্ভর করে অনেকগুলি ফ্যাক্টরের উপর। প্রথম ফ্যাক্টর হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক, তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে র্যাব থাকবে কি থাকবে না সে বিষয় নিয়ে এই মুহূর্তে ভাবছে না বাহিনীটি। র্যাব বিলুপ্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবে কাজ করবে র্যাব। নির্বাচনের পরিবেশ দিন দিন ভালো হচ্ছে বলেও দাবি করেন AKM শহীদুর রহমান। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সংস্থাটি মাঠে তৎপর রয়েছে বলে জানান র্যাব মহাপরিচালক। এর আগে রাজধানীর কারওয়ান বাজারে দেশব্যাপী নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে বাজার পরিদর্শন ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন তিনি। আমি মনে করি যে দিন দিন পরিবেশ ভালো হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার, যে পরিস্থিতি দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার, আমরা ইনশাআল্লাহ সেটি করতে সক্ষম হব। সুতরাং র্যাব বিলুপ্তির বিষয়ে এটি বিলুপ্তি হবে কি হবে না কি হবে এই নিয়ে আসলে এই মুহূর্তে আমরা কোনো চিন্তা ভাবনা করতেছি না, এটা সরকার দেখবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে সিদ্ধান্তহীন মানুষের হার আরও বেড়েছে। গত বছরের অক্টোবরে 38% সিদ্ধান্তহীনতার কথা জানালেও সবশেষ জরিপে তা বেড়ে হয়েছে 48.50%। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের BIGD পালস সার্ভে 3 এর ফলাফলে এমন চিত্র উঠে এসেছে। সোমবার সকালে রাজধানী শেরেবাংলা নগরে জাতীয় আর্কাইভস মিলনায়তনে এক অনুষ্ঠানে জরিপের এ ফলাফল তুলে ধরা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে 12% বিএনপি, 10.40% জামায়াত ইসলামী এবং 2.80% মানুষ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কথা বলেছেন। 8 মাস আগে গত অক্টোবরে একই প্রশ্ন করা হলে 16.30% মানুষ বিএনপি, 11.30% জামায়াতকে ভোট দেওয়ার কথা জানিয়েছিল। পলিটিক্যাল এলিটদের বিশ্বাস করে না, ট্রাস্ট ডেফিসিট আছে, অ্যাবসলিউট ট্রাস্ট ডেফিসিট। তারা ভালো করেই জানে নির্বাচন হয়ে গেলে একবার আর সংস্কার নিয়ে কোনো কথাবার্তা হবে না, তাই তারা চাচ্ছে নির্বাচনের আগেই সংস্কারগুলো হয়ে যায়।
রাজধানীর মৌচাক এলাকায় ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজনই পুরুষ। তাদের মধ্যে একজনের মরদেহ গাড়ির চালকের আসনে ও আরেকজনের মরদেহ পেছনে যাত্রীর আসনে পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। আর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই ঘটনার রহস্য বের করার চেষ্টা করছে পুলিশ। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। 10 আগস্ট ভোর 5:40 সিসিটিভির ফুটেজে দেখা যায় ধীরে ধীরে বেজমেন্টে ঢুকছে একটি সাদা প্রাইভেট কার। এ সময় গাড়িটির ভেতরে ছিলেন 3 জন। গাড়ির মালিক সৌরভ, চালক জাকির ও সঙ্গী নিজাম। গাড়ি পার্ক করে বেরিয়ে যান মালিক সৌরভ। ঘন্টার পর ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকা গাড়িটি নজরে আসে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নিরাপত্তা কর্মীদের। কাছে যেতেই ভেতর থেকে বেরিয়ে আসে দুর্গন্ধ। 12 ঘন্টা 24 ঘন্টা যখন পেরিয়েছে গাড়িটা কেন যাচ্ছে না, তখন আমরা রেজিস্টার খাতায় চেক করি দেখে আজকে আমাদের সিকিউরিটি ইনচার্জ উনি নিজে গিয়ে ওখানে দেখলো যে 2 জন লোক শুয়ে আছে। তখন আমি তাদেরকে বাইরে থেকে ডাক দেওয়ার পরে তারা কোনো সাড়া দেয় না দেওয়ার পরে যখন আমি দরজার ধরে টান দিই তখন পিছনের দরজাটা খুলে যায়। যাওয়ার পর আমি ওনাদের ডাকার চেষ্টা করি, ডাকার পর দেখি কোনো সাড়া দিচ্ছে না। হাসপাতালের রেকর্ড বইয়ের তথ্য অনুযায়ী রবিবার ভোরে গাড়িটি গ্যারেজে প্রবেশ করে। এরপর থেকে সেটি বেজমেন্টে ছিল। পুলিশকে জানাইছি, পুলিশ এসে দেখছে এবং তারা ডেড বডি নিয়ে গেছে। তারা দেখবে এটাকে, তারা ইনভেস্টিগেশন করবে, ওরা বলতে পারবে কি হয়েছে। হ্যাঁ, সিসিটিভি দেখছে ওরা, দেখে ওরা যে পয়েন্টগুলো দরকার সেগুলো ওরা নিচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে র্যাব, পুলিশ ও সিআইডি। গাড়ির ভিতর থেকে বের করা হয় দুজনের লাশ। হত্যা না অপমৃত্যু সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। 2টা অজ্ঞাতনামা লাশের আমরা শনাক্ত করতে পেরেছি। আমরা বাদবাকি আমরা সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। করার পরে আসলে বুঝতে পারবো এটার কি হয়েছে। তাহলে 3 জন ছিল না? হ্যাঁ, ওই গাড়িতে যখন আসে তখন 3 জন ছিল, মালিক ছিল আর এই 2 জন ছিল। তো আমরা মোটামুটি ক্যালকুলেশন করে দেখলাম 30 থেকে 32 ঘন্টা তারা এই গাড়ির ভিতরে ছিল। তো এইটার কারণে একটু লাশটা একটু ডিকম্পোস্ট হয়ে গেছে বা একটু অন্যরকম হয়ে গেছে। এটার কারণে বোঝা মুশকিল। তবে পোস্টমর্টমে গেলে হয়তো ডাক্তাররা দেখলে বুঝতে পারবে যে কোথাও অন্য কোনো ঝামেলা আছে কিনা। মেডিকেল হাসপাতালের বেজমেন্টে রহস্যজনক লাশ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সোমবার দিনের শুরু ভালো হলেও শেষ পর্যন্ত সূচক কমার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষ করল দেশের 2 শেয়ার বাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই। সোমবার সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয় দেশের প্রধান শেয়ার বাজার ডিএসইতে। লেনদেন শুরুর আধা ঘন্টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসই এক্স আগের দিনের চেয়ে বাড়ে 36 পয়েন্ট। তবে পৌনে 11টার পর সূচক ওঠানামা শুরু হয়। এরপর ধীরে ধীরে সূচক নিচের দিকে নামতে থাকে। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক 6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5344 পয়েন্ট। হাত বদল হওয়া কোম্পানি শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে 121টি, কমেছে 201 ও অপরিবর্তিত রয়েছে 83টির। লেনদেন হয়েছে 610 কোটি 86 লাখ টাকার শেয়ার ও ইউনিট। নেত্রকোনার হাওর অঞ্চলে 200 মিটার সড়ক পাকা না হওয়ায় বন্ধ রয়েছে 3 বছর আগে নির্মিত খালিয়াজুড়ি ফায়ার স্টেশনটি। নানা সময় দুর্ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিসের সেবা পাচ্ছেন না হাওরবাসী। এদিকে সড়ক পাকা করে ফায়ার স্টেশনটি চালুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নেত্রকোনা প্রতিনিধি মাহবুবুল কিবরিয়া চৌধুরী পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি কলমাকান্দায় গত 5 বছরে অগ্নিকাণ্ড, নৌ ও সড়ক সহ 360টি দুর্ঘটনা হয়েছে। নিহত হয়েছে অন্তত 54 জন। ক্ষয়ক্ষতির পরিমাণ 4 কোটি টাকারও বেশি। এ অবস্থায় খালিয়াজুড়ি সদরে 3 বছর আগে 3 কোটি 52 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় হাওড়াঞ্চল উপযোগী ফায়ার স্টেশন। কিন্তু মাত্র 200 মিটার রাস্তা পাকা না হওয়ায় অবহেলা ও অযত্নে পড়ে আছে ফায়ার স্টেশনটি। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটলে বা নৌকাডুবি হলে আমরা জনগণ খুব অসহায় পড়ে যাই। এই ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন দিয়ে কোনো কাজ হচ্ছে না। ফায়ার সার্ভিস কেন্দ্র নির্মাণ হওয়ার পরেও এখানে জনবল এবং এর সেবা না থাকার ফলে আমরা এর সুফল পাচ্ছি না। দেখার মতো একটা লোক নাই, একটা পিয়ন নাই, নাইট গার্ড নাই, সার্ভিস তো প্রশ্ন। কার্যক্রম না থাকায় স্টেশনটি পরিণত হয়েছে মাদক সেবীদের আড্ডা ও অসামাজিক কার্যকলাপের আখড়ায়, এমন অভিযোগ অনেকের। খালিয়াজুড়ির মানুষ অনেক ভোগান্তিতে আছে। খালিয়াজুড়ি হঠাৎ একটা আগুন
লাগলে পরে নিবানোর কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা দেখি যে নেশাখোররা এনে বৈশা আড্ডা দিতেছে, এমনকি এটার পরিবেশটা এত নোংরা যে এটা আমি মুখে না বললে নাই। এই পায়খানা করতেছে, প্রস্রাব করতেছে, বাজে গন্ধ। এটা একটা সরকারি অফিস আদালতে এরকম ব্যবস্থা থাকতে পারে না, এটা হয় না। এদিকে হাওড় উপযোগী সেবা দিতে সব ধরনের সরঞ্জাম সহ স্টেশনটি প্রস্তুত বলে জানিয়েছেন দমকল কর্মকর্তারা। এখানে স্টেশন থেকে মেন রুট পর্যন্ত যে লিঙ্ক রুটটা, মানে এই রুটটা না থাকার জন্য আমরা স্টেশনটা চালু করতে পারতেছি না। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এটি করেছে হলো গণপূর্ত, হ্যাঁ, তারা কিন্তু বলেই দিয়েছে যে এই পরবর্তীতে আবার এটি একটি প্রকল্প ধরে এটি পাকা রাস্তা নির্মাণ করে দেবে। সর্বশেষ ওখানে যাওয়ার মতো করে যে রাস্তা, কাঁচা রাস্তাটা কিন্তু আমরা নির্মাণ করে দিয়েছি। আমরা ওনাদের সাথে কথা বলেছি, ওনারা রিসিভ করবে, অচিরেই তারা গ্রহণ করবে, দায়িত্বভার গ্রহণ করে কার্যক্রম শুরু করবে। 408 বর্গ কিলোমিটার হাওড়া অঞ্চলে 7 লাখেরও বেশি মানুষের বসবাস। বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তায় স্টেশনটি দ্রুত চালুর দাবি হাওড়বাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফিরিয়ে আনা হয়েছে না ভোট, ইভিএম বাতিল, অনিয়ম হলে বাতিল করা যাবে পুরো আসনের ভোট, ইসির সিদ্ধান্ত। নির্বাচনের মাধ্যমে শুরু হবে দেশ পুনর্গঠনের দ্বিতীয় পর্ব, বললেন তারেক রহমান। ভোটাধিকার নিয়ে এখনও ষড়যন্ত্রের অভিযোগ। মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আজ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক, সই হবে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি। শেখ পরিবারের সদস্যদের পূর্বাঞ্চলে জমি কেলেঙ্কারি মামলার সাক্ষ্য গ্রহণ, নিজেকে ডক্টর ইউনুস ও শেখ হাসিনার দ্বন্দ্বের শিকার বললেন টিউলিপ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।